আপনি বাসি চপকে বেশি ক্ষতিকর মনে করেন নাকি বাসি বেগনিকে? দুটোই তো সমান। ফলে তৃণমূল আর বিজেপি প্রত্যেকেই সমান ক্ষতিকর। বিজেপিকে এনেছে তৃণমূল, ফলে তৃণমূলকে তাড়াতে গেলে বিজেপিকেও তাড়াতে হবে, বিজেপিকে তাড়াতে গেলে রুখতে গেলে তৃণমূলকেও তাড়াতে হবে। এই সমাজ বদলের জেদটা আরেকটু বেশি। আচ্ছা, আমরা রয়েছি বর্ধমান, পূর্ব বর্ধমান এসএফআই এর জেলা সম্পাদকের সঙ্গে। যশস্বী রায়চৌধুরী তার নাম। রাজনীতিতে নতুন এসছেন, খুব ফ্রেশার, আপনারা দেখেই বুঝতে পারছেন। আমাদের বেঙ্গল পলিটিক্সে আপনাকে স্বাগত। আমাদের রাজ্যে কে বড় শত্রু, বিজেপি না তৃণমূল? আপনি বাসি চপকে বেশি ক্ষতিকর মনে করেন নাকি বাসি বেগনিকে? দুটোই তো সমান। ফলে তৃণমূল আর বিজেপি প্রত্যেকেই সমান ক্ষতিকর, দুজন একে অপরের পরিপূরক। আচ্ছা, তৃণমূলের এ রাজ্যে আসার পরই এ রাজ্যে বিজেপি এতটা এসেছে, এর আগে আসেনি। 1992-এর দাঙ্গা সারা ভারতবর্ষে হলেও আমাদের রাজ্যে কিন্তু সেভাবে হয়নি। শিখ হত্যা যখন হয়েছিল আমাদের রাজ্যে কিন্তু সেভাবে হয়নি। সর্বোপরি সাম্প্রদায়িক আক্রমণ আমাদের রাজ্যে তৃণমূল সরকার আসার আগে দেখা যায়নি, কিন্তু আমরা এখন দেখেছি বিভিন্ন ধর্মীয় উৎসবকে সামনে রেখে আমাদের রাজ্যে অনেক জায়গায় আগুন জ্বলেছে, অনেক জায়গায় আক্রমণ হয়েছে। ফলে বিজেপিকে এনেছে তৃণমূল, ফলে তৃণমূলকে তাড়াতে গেলে বিজেপিকেও তাড়াতে হবে, বিজেপিকে তাড়াতে গেলে রুখতে গেলে তৃণমূলকেও তাড়াতে হবে। দুটোকে একসঙ্গে না তাড়ালে হবে না। আপনার স্বপ্ন কি? আমরা আমাদের প্রজন্ম, আমরা যারা একসঙ্গে এসএফআই করছি, আমাদের প্রত্যেকেরই স্বপ্ন আমাদের লেখাপড়ার পরিবেশটা প্রত্যেকদিন যেভাবে নষ্ট হয়ে যাচ্ছে, প্রত্যেকদিন যেভাবে আমাদেরই বয়সী একটা বড় অংশের ছেলে মেয়ে বা অনেক ক্ষেত্রে আমাদের থেকে অনেক ছোট, তারা তাদের লেখাপড়ার স্বপ্ন পূরণ করতে না পেরে যারা নিজেদের ঘর ছেড়ে, নিজেদের বাড়ি ছেড়ে পরিযায়ী শ্রমিক হচ্ছেন, কোথাও আমাদেরই বয়সী ছেলে মেয়ে স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে অনেক ক্ষেত্রে হ্যারাসমেন্টের শিকার হয়ে ড্রপ আউট হচ্ছেন বা আর্থিক সংকটের জন্য ড্রপ আউট হচ্ছেন, তারা যেন লেখাপড়ায় ফেরে, আমরা যারা লেখাপড়া করছি আমরা যেন সবাই মিলে আমরা লেখাপড়াটা করতে পারি। আগামী দিনে আমাদের ভবিষ্যৎ, আমরা জীবনে প্রত্যেকেই যারা নিজেদের জীবনে যেভাবে নিজেদেরকে দেখতে চাই সেই জীবনে সেখানে পৌঁছানোর ক্ষেত্রে আমাদের প্রত্যেকের সমান অধিকার, সমান সুযোগ আমরা পাই, সেটা পূরণ করাটা আমরা যারা এখন এসএফআই করছি আমাদের প্রত্যেকেরই সমান। তাছাড়া তো সমাজ বদল, দিন বদল এসব তো আছে, বাড়ি বাড়ি ব্যাপার তো আছে। এবারে কথা হচ্ছে যে আপনি আপনার পটভূমিকাটা কি, মানে আপনি কেন এখানে এলেন, বাম রাজনীতিতে এলেন? আমরা এখন যারা এসএফআই করছি প্রত্যেকেরই একটা পটভূমির একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই সময় সমাজের ক্রাইসিস। সমাজে এখন প্রত্যেক দিন যেভাবে ক্রাইসিস বাড়ছে, আমরা যারা এসএফআই করছি আজকে প্রত্যেকেই সেই ক্রাইসিসের মোকাবিলা করার জন্যই আসছি। ফলে এটা একটা মেজর কারণ তো বটেই। এছাড়া সবাই মিলে এই পরিবেশ, এই পরিস্থিতি, এর বিকল্প হিসেবে বামপন্থীদের খুঁজে পাওয়া, ছাত্রদের স্বার্থ নিয়ে লড়তে পারে এসএফআই, এই কনফিডেন্স পাওয়া এসএফআই সংগঠনের থেকে, সেই হিসেবে এসএফআই করতে আসা। বাড়িতে যে পটভূমিকাটা ছিল বা বাবা সিপিএম এর নাম করা নেতা ছিলেন, এটাও কি একটা কারণ? এটা কোনো কারণ না, এটা একটা বৈশিষ্ট্য বলা যেতে পারে। কারণ এরকম হলে তো অবশ্যই ইনফ্লুয়েন্স প্রত্যেক মানুষেরই থাকে। আমরা যারা এখন এসএফআই করছি একসাথে, আমাদের একটা বড় অংশের পরিবার ধারাবাহিকভাবে লড়াই আন্দোলনের সঙ্গে যুক্ত, ফলে প্রত্যেকেই একটা ইনফ্লুয়েন্স তো আছেই। মীনাক্ষী মুখার্জির টানে সিপিআইএম এর সভায় বা বামফ্রন্টের সভায় এত ভিড় হচ্ছে কেন, কি মনে হয়? যারা আজকের নবীন প্রজন্মকে অ্যাট্রাক্ট করছেন, বা শুধুমাত্র নবীন প্রজন্মকে না, আজকের যারা মেহনতি মানুষকে, মাঠে ঘাটে কাজ করা মানুষকে, যাদের জন্য লড়াই, যাদের অধিকারের দাবিতে লড়াই, যাদের বক্তব্য এই মানুষদেরকে আকর্ষণ করতে পারছেন, তাদের মধ্যে মীনাক্ষী মুখার্জি অন্যতম, তাই ওনার সবাই ভিড় বেশি। আচ্ছা, দীপশিতা ধরের প্লাস পয়েন্টটা কি? উনি তো নির্বাচনে ভালোভাবেই হেরে গেছেন, কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে উনি যেখানে দাঁড়াচ্ছেন, এখানে কথা বলতে শুরু করছেন, খানিকক্ষণের মধ্যে সেখানটা প্রচুর ভিড় হয়ে যাচ্ছে। এর পিছনে কারণগুলো কি, বা তার এই রাজনীতির প্লাস পয়েন্ট? উনি লড়াইয়ে টিকে রয়েছেন ধারাবাহিকভাবে, উনি লড়াই থেকে কোনোদিন আজ পর্যন্ত পিছনে ফেলে পালাননি লড়াইকে, এটাই ওনার প্লাস পয়েন্ট। ওনার লড়াইয়ের জেদ, ওনার লড়াইয়ে টিকে থাকার মানসিকতা, ওনার আমাদের মতো ছাত্রছাত্রীদের থেকে শুরু করে সার্বিক মানুষকে আকর্ষণ করার ক্ষমতা, এই সবটাই কারণ।
আচ্ছা, আপনি এদের সভা-টভায় গিয়েছিলেন? মানে হ্যাঁ, প্রায়ই সবার যান মতো নাকি? হ্যাঁ, সভা হলেই যাবো, সব সভাতেই যাই, শুধুমাত্র আচ্ছা। এদের কেন। সিপিআইএম বা বামফ্রন্ট ক্ষমতায় নেই, হ্যাঁ? তাহলেও পার্টির হোল টাইমার হতে চেয়ে তরুণরা এত বেশি আবেদন করছেন কেন? আপনার কি মনে হয়? কারণ আমাদের যেহেতু তরুণ প্রজন্মের কাছে এই সমাজ বদলের জেদটা আরেকটু বেশি। আচ্ছা। জেদটা আরেকটু বেশি কারণ আমরা ভালো দিনগুলো শুধুমাত্র আমাদের শৈশবে পেয়েছি। ভালো দিনের শুধু কথা শুনেছি। আমাদের আগের জেনারেশন, আমাদের বাবা কাকাদের জেনারেশন, তারা কতটা ভালো পরিবেশ পেয়েছে, কতটা কাজের সুযোগ পেয়েছে, কতটা লেখাপড়ার সুযোগ পেয়েছে, এটা তাদের কাছ থেকে আমরা শুধু শুনেছি। আর আজকে আমরা শুধু ক্রাইসিসটা দেখছি। ফলে এই ক্রাইসিসটাকে তাড়াতাড়ি অতিক্রম করবার আগ্রহটা, জেদটা, উত্তেজনাটা আমাদের বেশি। ফলে আমরা এই কাজে আরো বেশি করে সময় দেওয়ার জন্য আমাদের জেনারেশন একটা বড় অংশ চাইছে পার্টির হোল টাইমার হতে। আচ্ছা। আচ্ছা, দেখুন, সমাজ বদল একটা মানে অনেক বড় কথা এবং অনেক বড় প্রশ্ন আরকি। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে তারুণ্য, এই যে তারুণ্যের জোয়ার, এইটা দিয়ে কি মনে হচ্ছে যে আপনারা অন্তত নির্বাচনী সংগ্রামটা বাজিমাত করতে পারবেন? নির্বাচনী সংগ্রাম তো মানে বাজিমাত করাটা মানে নির্বাচনী সংগ্রামে জেতা বা নির্বাচনী সংগ্রামে ভালো ফল করাটা তো অনেক কারণের উপর নির্ভর করে, শুধুমাত্র তরুণ প্রজন্মের এর প্রতি আকর্ষণের উপর নয়। ফলে কি হলে কি পারবো সেটা তো সময় বলবে। লড়াইয়ের জেদ, সেখানে তো শুধুমাত্র নবীন তো বটেই, কিন্তু শুধুমাত্র তো নবীন নয়, আমাদের প্রবীণরা যেভাবে গাইডেন্স করছেন একই মাঠে একই লড়াইয়ের রাস্তায় আমাদের সঙ্গে, আমাদের বয়সীদের সঙ্গে প্রবীণরা যেভাবে আমাদের মায়েদের বয়সী, বাবাদের বয়সী মানুষরা আমাদের সঙ্গে একসাথে মার খাচ্ছেন, এটা তো আমাদের সবাইকে একটা জেদ দিচ্ছে, আলাদা রকমের কনফিডেন্স দিচ্ছে। দলের সর্বস্তরে একটা বয়স কমানোর একটা সার্কুলার নেওয়া হয়েছে বা চেষ্টা করা হচ্ছে যে যারা নেতা হবেন তাদের বয়স যেন কমিয়ে দেওয়া হয়। এটা দিয়ে কি কোনো লাভ হবে? কি মনে হয়? সবটাই তো সময় বলবে। আর যারা আজকের চেষ্টা করছেন, আমাদের অভিভাবকরা যারা রয়েছেন, অভিভাবক অভিভাবিকারা, তারা চেষ্টা করছেন যে যারা কম বয়সী তারা যেন আরো বেশি এম্পাওয়ার্ড হয়, আরো বেশি শিখতে পারে। অবশ্যই সেটা তাদের তারা যারা গুরুত্বটা বুঝছে বা তাদেরকে যতটা পরিমাণে এগোলে তারা এই কাজের ভালো করতে পারবে, ততটাই। সবটাই তো ওইভাবে ঠেলে দেওয়া মানে নবীন মানে শুধু নবীন প্রবীণরা নয় তা তো নয়, সবটাই একসঙ্গে সবাই মিলে যার যেমন ক্ষমতা, যার যেমন দেওয়ার ক্যাপাসিটি সেই অনুযায়ী। ফলে সেই চেষ্টা করা হচ্ছে, সেই লড়াই লড়া হচ্ছে, লড়াই তো এগোচ্ছে, লড়াই কি থেমে আছে? ফলে সেই লড়াই কি খারাপ করবে? লড়াই যখন ধারাবাহিকভাবে চলে, না থেমে চলে, তখন সেই লড়াই তো ইতিবাচকতার দিকেই যায়। তো অনেক লড়াই করেন। হালে কি বর্ধমান জেলার কথাই আপনি বলুন, যেহেতু আপনি বর্ধমান জেলার নেত্রী। এখানে কোনো একটা লড়াই করে আপনারা কোনো সাফল্য ছিনিয়ে আনতে পেরেছেন? একটা বা কয়েকটা, এরকম কয়েকটা উদাহরণ দিন তো। এরকম অনেক উদাহরণ আছে। আমরা এসএফআই করতে গিয়ে অনেক ইস্যুতে অনেক স্কুলের ফি সরকারি নিয়ম অনুযায়ী 240 টাকার বেশি নেওয়া যায় না, আচ্ছা। কিন্তু অনেক স্কুলেই 240 টাকার বেশি ফি নেওয়া হয়। আচ্ছা। যে স্কুলগুলোতে হয়, অনেক স্কুলকে আমরা আইডেন্টিফাই করে ধারাবাহিক লাগাতার আন্দোলনের ফলে, ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে আন্দোলনের ফলে সেই স্কুলের ফি কমানো হয়েছে। আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ডিস্টেন্স এডুকেশন বেশ কয়েক বছর বন্ধ হয়ে গিয়েছিল নির্দিষ্ট কিছু সমস্যার জন্য। আমরা এসএফআই দীর্ঘদিন ধরে লড়াই করার পর সেই ডিস্টেন্স এডুকেশন নতুন করে আবার চালু হয়েছে। 1-2-3 বছর সম্ভবত হয়ে গেল, 1-2 বছর হয়ে গেল, যারা এখন নতুন করে সেখানে ক্লাস, যেমন পরীক্ষা নেওয়া যেমন হওয়া সেরকম হচ্ছে, রেগুলারিটি তৈরি হয়েছে। কোভিডের সময় বিশেষ করে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু কোভিডের সময় ক্লাস বন্ধ থাকার জন্য যারা কলেজ নির্ভর লেখাপড়া করে তাদের লেখাপড়া বন্ধ হয়ে গিয়েছিল। কোনো স্টাডি মেটেরিয়ালও স্বাভাবিকভাবে কলেজগুলোর পক্ষ থেকে দেওয়া হয়নি। এসএফআই আন্দোলন করে বলেছিল নো ক্লাস নো এক্সাম, ক্লাস নাও, পড়াশোনা করাও, পরীক্ষা নাও। তাই হয়েছিল। পরীক্ষা স্থগিত করা হয়েছিল, ক্লাস নেওয়া হয়েছিল, স্টাডি মেটেরিয়াল দেওয়া হয়েছিল, তারপরে পরীক্ষা নেওয়া হয়েছিল। এরকম উদাহরণ অনেক আছে আমাদের জেলায়। আমরা অন্তত এই কদিনে আমাদের যে অভিজ্ঞতা, বিগত দিনে আমাদের আগের যারা এসএফআই করতো তাদের যে অভিজ্ঞতা, ধারাবাহিকভাবে এই সাফল্য লড়াই করতে গিয়ে এসেছে এবং এই সাফল্য লড়াই করতে গিয়ে আসবে, এই বিষয়ে আমরা কনফিডেন্ট। আপনার এই যে এসএফআই করতে আসা, এটার পিছনে কি অন্য কোনো কারণ আছে? শুধু রাজনীতির টানেই আসা, নাকি
জাস্ট এটা টাইম পাস এখন কিছুদিন করছেন, পরবর্তীকালে অন্য কোথাও চলে না, যাবেন একদম ভালো সেটা কিছু নয়। কোনো ট্রেডে? একদমই কিছু নয় সেরকম। রাজনীতি করতে আসা, তো বললাম আমি, আমাদের জেনারেশনের কথাই বললাম, আমরা যারা একসঙ্গে এসএফআই করছি আমাদের সবার অভিজ্ঞতাই বললাম যে এই সময় বাম রাজনীতি করতে আসা, এই সময় এসএফআই করতে আসা, সমাজ বদল, দিন বদল, অধিকার আদায়ের লড়াই, এর বাইরে আর কি হতে পারে? চিরকালই এটাই হয়েছে। বাম রাজনীতিতে যারা এসেছে রাজনীতি করতে, তাদের সংখ্যাগরিষ্ঠরা এটাই হয়েছে যে তারা সমাজ বদলের জন্যই এসছে। তাদের আর কোনো রাজনীতি করতে আসা কোনো ক্যাজুয়াল জিনিস নয়, রাজনীতি করতে আসা কোনো পার্ট টাইম জিনিস নয়। যারা কোনো পেশার সঙ্গে যুক্তও হন রাজনীতি করতে করতে, তারাও রাজনীতিটাকে ক্যাজুয়ালি দেখেন না, তারা সেই পেশার পাশাপাশি রাজনীতিটাকে সমান গুরুত্ব দিয়েই দেখেন। ফলে পেশার সঙ্গে যুক্ত হওয়া মানেই যে রাজনীতিকে কম গুরুত্ব দেওয়া বা রাজনীতিটা পার্ট টাইম একটা বিষয় হয়ে যাওয়া, একদমই তা নয়। আমাদের বেঙ্গল পলিটিক্সকে আপনি কি বলতে চান আপনার? আমরা শুধু একটাই কথা বলতে চাই, যারা ছাত্রছাত্রীরা আপনাদের মাধ্যমে আমাদের কথা শুনলেন, যারা অভিভাবক অভিভাবিকারা আমাদের কথা শুনলেন, তাদেরকে বলতে চাই, আজকে যখন আমাদের প্রত্যেক দিন লেখাপড়ার জায়গাটা সংকোচন হচ্ছে, প্রত্যেক দিন আমাদের জেনারেশন, আমরা যখন লেখাপড়া শেষ করে কাজ কোথায় পাবো সেই বিষয়ে আমরা সম্পূর্ণ অনিশ্চিত। আমাদের যখন ভবিষ্যৎটাই আমাদের পুরোপুরি অনিশ্চয়তার মধ্যে পড়ছে, তখন আমাদেরকে, যারা আমাদের কথা, বন্ধুরা আমার শুনছো, ভাই বোনেরা আমার শুনছো, তাদেরকে বলবো যে এই লড়াইয়ে তোমরা অংশ নাও। যারা অভিভাবক অভিভাবিকারা আমাদের কথা শুনছেন, তাদেরকে বলবো আপনারাও এই বৃহত্তর বাম লড়াইয়ে অংশ নিন, গণতান্ত্রিক লড়াইয়ে অংশ নিন। আমাদের দেশ বাঁচানোর লক্ষ্যে, আমাদের দেশের গণতন্ত্রকে বাঁচানোর লক্ষ্যে, আমাদের প্রত্যেকের ভবিষ্যৎ রুজিরুটিকে বাঁচানোর লক্ষ্যে, লেখাপড়াকে বাঁচানোর লক্ষ্যে আমাদের প্রত্যেককে লড়তে হবে। কারণ আমাদের এই দুই সরকার, তৃণমূল এবং বিজেপির, এই রাজ্য এবং কেন্দ্রের সরকারের কাছে আমাদের পিঠ ঠেকে গেছে এবং ঘুরে দাঁড়ানোর জন্য আমাদেরকে লড়াইটাই লড়তে হবে।